নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 6ই সেপ্টেম্বর ইডির আদালতে গিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আত্মসমর্পণ করেছেন। ইডি তার হেফাজত চেয়েছে। চন্দ্রনাথ সিনহার আইনজীবীরা জামিনের আবেদন করেছেন। পরবর্তী শুনানি 7-8 দিন বাদে হবে। অর্থাৎ নির্বাচন এগিয়ে আসছে, এজেন্সির তৎপরতা বাড়ছে, আগামী দিনে আরো অনেক প্রভাবশালীদের দরজায় কড়া নাড়া হবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। কিন্তু মানুষের প্রশ্ন যে প্রভাবশালীদের মাথা তার দরজায় কবে পৌঁছবে কেন্দ্রীয় এজেন্সি? কাকুর ভয়েস স্যাম্পেলের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করা হয়েছে, তার রিপোর্ট এসে গেছে, এগুলো সবই আছে এজেন্সির কাছে। কিন্তু এখনো পর্যন্ত ওই প্রভাবশালীদের মাথাকে তলব করা হয়নি। এটা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। বাম কংগ্রেস স্বভাবতই সেটিং তত্ত্বের আমদানি করেছে। কিন্তু প্রশ্ন হলো যে এখন তো উৎসবের মরশুম, এখন কি বড়সড় অভিযান চালানো কেন্দ্রীয় এজেন্সির পক্ষে সম্ভব? কেন্দ্রীয় এজেন্সি যদি এখন কোনো অভিযান চালায়, বাংলা জুড়ে অশান্তি সৃষ্টি হতে পারে, হুলিগ্যানরা পথে নামতে পারে। তা শারদোৎসবের আবহে এই ধরনের পদক্ষেপ করার ঝুঁকি কেন্দ্রীয় এজেন্সি নেবে না। এবং একথা অনস্বীকার্য, ইডি বা সিবিআই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা, তাদের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ আছে। ঠিক যেরকম সিআইডির উপর নবান্নের নিয়ন্ত্রণ, সিআইডি নবান্নের কথা শুনেই চলে, বিশেষ করে 13 তলা 14 তলা। আর ইডি সিবিআইও তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশের অপেক্ষায় থাকে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে। কিন্তু যে কথাটা শোনা যাচ্ছে, অবশ্য আগেও শোনা গিয়েছে, যে জড়তা কাটিয়ে কেন্দ্রের সরকারের শীর্ষ নেতৃত্ব এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন এবার এসপার নয় ওসপার। তাদের একটা ধারণা আছে, সেই ধারণা অনেকটা কেটেছে, যে প্রভাবশালীদের গ্রেপ্তার করলে পথে নেমে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে এবং রাজ্যের শাসক দল সহানুভূতি পেতে পারে। কিন্তু বিভিন্ন রিপোর্ট থেকে কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতারা এবং বিজেপির শীর্ষ নেতৃত্বে কনভিন্স হয়েছেন যে সেরকম হওয়ার সম্ভাবনা নেই। কারণ রাজ্যের মানুষ একটা বিষয়ে একেবারে সিদ্ধান্তে পৌঁছেছেন যে এই জমানায় চৌর্যবৃত্তির সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠা করা হয়েছে, একেবারে সজ্ঞানে করা হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শিক্ষক নিয়োগে যা ঘটনা ঘটেছে, এটা এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার নিজেরা যুক্ত ছিল। সুপ্রিম কোর্ট বলেছে মন্ত্রীদের নয়নের মণিদের ঘুরপথে চাকরি দেওয়ার জন্য রাজ্য সরকারের তৎপরতা দেখে অ্যাডভোকেট জেনারেল সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়েছেন যে কেন তিনি দাগিদের পরীক্ষায় বসানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্ট বলেছেন যে অ্যাডভোকেট জেনারেল কি সুপ্রিম কোর্টের রায়টা পড়ে বুঝতে পারেনি। অর্থাৎ যে কথাটা বিরোধীরা এতদিন বলতো যে এই সরকার চুরিতে পিএইচডি করেছে, সুপ্রিম কোর্টও কার্যত বলেছে বহু ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করেছে এই সরকার তাদের চৌর্যবৃত্তির জন্য। তাহলে চৌর্যবৃত্তির কুশীলবদের বিরুদ্ধে এজেন্সি পদক্ষেপ নিলে বাংলার মানুষের সহানুভূতি কোনো অবস্থাতেই শাসক দলের পক্ষে যাবে না। এখন সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে যে অভিযান হবে, কিন্তু তারিখটা ঠিক হয়নি, বা হলেও আমার জানা নেই। নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো অবস্থাতেই আর বিষয়টাকে বরদাস্ত করা হবে না। এর মধ্যে নির্বাচনী অঙ্ক আছে। কোন সময়ে অভিযান হলে কেন্দ্রের শাসক দল তার রাজনৈতিক সুবিধা নিতে পারবে, সেটা অবশ্যই তাদের বিবেচনার মধ্যে আছে। এই তো পরিস্থিতি। এর মধ্যেই বঙ্গেশ্বরী সমস্ত কিছু ঘেঁটে ঘ করে দিচ্ছেন। আমি একটা একটা করে এক্সাম্পল বলি। প্রথম কথা দেখুন, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মোদি চোর, অমিত শাহ চোর, এটা যখন মুখ্যমন্ত্রী স্লোগান দেন এবং
তার দলের মন্ত্রীরা অন্য বিধায়করা স্লোগান দেন, তার থেকে এটা প্রমাণিত হয় যে অত্যন্ত আশঙ্কায় রয়েছেন, স্নায়ুর উপর প্রচন্ড চাপ পড়ছে শাসক দলের সর্বাধিনায়িকার, এবং সেই জন্য তিনি অনেক ক্ষেত্রেই নর্তসত্ত্ব জ্ঞান হারিয়ে ফেলছেন। এটা তার বড় প্রমাণ। 2, আচ্ছা, শিক্ষক দিবসের অনুষ্ঠান কোন যুক্তিতে একদিন আগে করা হলো? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর, সেটা অন্য একটা ধর্মাবলম্বীর পবিত্র দিন, মেনে নিলাম, কিন্তু তা বলে শিক্ষক দিবসের অনুষ্ঠানটাকে আগিয়ে আনতে হবে? বিরোধীরা যদি বলে এর মধ্যে সম্পূর্ণ একটা তোষণের মানসিকতা লুকিয়ে আছে, এটা কি খুব অন্যায়? যে দিনে শিক্ষক দিবস সারা ভারতবর্ষ জুড়ে পালিত হয়, সেই দিনের আগে কি করে শিক্ষক দিবস হয়? এ তো সেই পিতৃপক্ষে দুর্গাপুজোর শুভ সূচনা করার মতো ব্যাপারটা হয়ে গেল। আবার অনেকে এটাও বলছেন যে কোন মুখ নিয়ে এরা শিক্ষক দিবসের অনুষ্ঠান করবে? শিক্ষাটাকে তো নষ্ট করেছে, মায়ের বুকে পাঠিয়েছে, জাতির মেরুদণ্ডকে নষ্ট করে দিয়েছে। তারা যদি আবার শিক্ষক দিবস উপলক্ষে বড় বড় জ্ঞান গর্ব ভাষণ দেয়, লোকে তো হাসবে, লোকে তো দু একটা কথাও শুনিয়ে দিতে পারে। সেই জন্যই নাকি 5ই সেপ্টেম্বরের নির্ঘণ্ট বদলে 4ই সেপ্টেম্বর করা হয়েছে। আমি জানি না এই ব্যাখ্যা ঠিক না ভুল, কিন্তু যেটা সামনে আমরা দেখেছি, শিক্ষক দিবসের আগের দিনই শিক্ষক দিবস পালিত হলো। ঘেঁটে ঘ করার দ্বিতীয় এক্সাম্পল। 3, তৃণমূল কি বলে? যে আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। আমিও করি, দেশের প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ করে। আমি পজিটিভ সেকুলারিজমে বিশ্বাস করি। সেই সেকুলারিজম হলো নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি। কোনো ধরনের তোষণের পক্ষে আমি নই, দেশের অধিকাংশ মানুষই নয়। কিন্তু INDIA জোটে তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো, আমি তথাকথিত বললাম, এরা ধর্মনিরপেক্ষ বলে নিজেদের জাহির করে, বাস্তবিক ক্ষেত্রে এরা কিন্তু ছদ্ম ধর্মনিরপেক্ষ। এই ছদ্ম ধর্মনিরপেক্ষ দলগুলো এমন এমন পদক্ষেপ নেয় মাঝে মধ্যে, তখন তাদের এই ধর্মনিরপেক্ষতার পক্ষে সোচ্চার হওয়া, মাঝে মধ্যেই বাণী দেওয়া, পদযাত্রা করা, এগুলো যে কতটা ঠুনকো, কতটা মেকি, সেটা প্রমাণ হয়ে যায়। সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে পশ্চিমবঙ্গ উর্দু একাডেমির একটা অনুষ্ঠান। আমি পার্ক স্ট্রিটের মোড়ে দেখেছি মুঘল-ই আজমের একটা কালার্ড বিরাট বড় একটা হোর্ডিং দেখানো হবে হয়তো। তা উর্দু একাডেমি ভালো উদ্যোগ নিয়েছিল। যশস্বী কবি, গীতিকার, চিত্রনাট্য লেখক জাভেদ আখতারকে আমন্ত্রণ জানিয়েছিল। অমনি ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তার সাঙ্গপাঙ্গরা প্রতিবাদে সরব হলেন এবং হুমকি দিতে শুরু করলেন, যদি জাভেদ আখতার আসেন তারা পথে নামবেন। অনেকে এটাও স্মরণ করিয়ে দিলেন যে তাসলিমা নাসরিনের সময় যে ঘটনা ঘটেছিল 2008 সালে, সেই ঘটনার পুনরাবৃত্তি হবে। তাদের বক্তব্য কি? যে জাভেদ আখতার নাস্তিক, জাভেদ আখতার চিরকালই নাস্তিক, তিনি সব ধরনের মৌলবাদের বিরোধী। তা জাভেদ আখতারের মতো একজন মানুষকে আমন্ত্রণ জানিয়ে অনিবার্য কারণবশত যখন উর্দু একাডেমির অনুষ্ঠানকে স্থগিত করে দিতে হয়, তখন বোঝা যায় যে মৌলবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে এই সরকার ব্যর্থ, অপারগ। এর পিছনে ভোটের অঙ্ক। যদি জাভেদ আখতার আসেন, অনুষ্ঠান করেন, কট্টর মৌলবাদীরা অসন্তুষ্ট হবে, ভোট ব্যাংকের একটা অংশ বিরূপ হবে। এই কঠিন নির্বাচনের মুখে ভোট ব্যাংকে বিরূপ আমি করতে পারবো না। তাই জাভেদ আখতারের মতো একজন প্রথিতযশা মানুষ, প্রকৃত ধর্মনিরপেক্ষ মানুষকে আমন্ত্রণ জানিয়েও তাকে নিষেধ করা হলো অনিবার্য কারণ দেখিয়ে। কত বড় দ্বিচারিতা ধর্মনিরপেক্ষতার পক্ষে যারা আস্ফালন করেন তাদের জন্য। বামপন্থীরাও এই দোষে দুষ্ট। কেন তসলিমা নাসরিন এই রাজ্যে থাকতে পারেননি? প্রগতিশীল, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ বামপন্থীরা
এইসব নিয়ে কত বড়াই করেন না। তসলিমাকে এই রাজ্য ছাড়তে হয়েছিল, বুদ্ধবাবুর সরকার চায়নি তসলিমা এই রাজ্যে থাকুন। ওই একই ভোট ব্যাংক এরা তোষণটাকে খুল্লাম খুল্লা করে বামপন্থীরা একটা মোড়ক লাগিয়ে করত। এরা সবই তোষণবাজ। তসলিমা নাসরিন বলেছেন যে 2000 সালে তিনি মুম্বাই গিয়েছিলেন তার একটা বই প্রকাশ অনুষ্ঠানের জন্য। উগ্রবাদী সংগঠন হুমকি দিয়েছিল। জাভেদ আখতার, সাবানা আজমি আর আমাদের চিত্র পরিচালক মহেশ ভাট তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন। জাভেদ আখতারের উদ্যোগেই তার নিরাপত্তার ব্যবস্থা হয়েছিল, অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছিল। তা আমরা তো এই পদক্ষেপও নিতে পারতাম। আমরা মৌলবাদীদের আস্ফালনের কাছে পিছু উঠবো, এই আমাদের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য। জাভেদ আখতারের মত সম্পর্কে আপনি সমর্থন নাও করতে পারেন, সেটা আপনার পার্সোনাল চয়েস। তা বলে একটা গণতান্ত্রিক দেশে একজন মানুষ এসে অনুষ্ঠান করতে পারবেন না? তিনি তো এলিতেলি গঙ্গাতেলি নয়। জাভেদ আখতারের নাম এই ভারতীয় উপমহাদেশের বহু মানুষ জানেন, বিশেষ করে যারা উর্দু কবিতা, সাহিত্য, সিনেমার গান এ সম্পর্কে চর্চা করেন, ভালোবাসেন। এটা আমাদের প্রকৃত ধর্মনিরপেক্ষ মননে একটা গভীর ক্ষত তৈরি হলো। একটা সরকার বা একটা দল সত্যি ধর্মনিরপেক্ষ কিনা সেগুলো যাচাই করার জন্য এই পরীক্ষাগুলোর প্রয়োজন। এরা যে মেকি ধর্মনিরপেক্ষ, এরা ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে ভোট ব্যাংকে তোষণ করে। এই যে অভিজ্ঞতার কথাটা আপনারা জানলেন বা আমার মুখ থেকে শুনলেন, সবাই জানেন, নতুন তো বলছি না, প্রমাণ হয় এরা মেকি ধর্মনিরপেক্ষ, ছদ্ম ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে এরা ভোট ব্যাংকে তুষ্ট করার কাজে লাগে। পশ্চিমবঙ্গের ওই যে খুব মঞ্চ আলো করে মাধুকরী কবি, কুজাত, তারপরে ওই কাক শিল্পী, হ্যাঁ, নচিকেতা, কবরে সুমন, উনি নিজেই বলেন আমি কবরে সুমন, মানে কবির সুমন। চুপ কেন? প্রতিবাদ করতে পারলেন না? যে আমরা জাভেদ আখতারের অনুষ্ঠান বাতিল হওয়া আমরা মানছি না, সরকারকে এই বিষয়ে দৃষ্টি দিতে হবে। একটা বিবৃতি দেখেছেন এদের থেকে? এরা কত বড় ভণ্ড, এর থেকে এগুলো প্রমাণ হয়। ওই যে যারা বাঙালি আক্রান্ত, বাংলা ভাষার উপর সন্ত্রাস হচ্ছে এই বলে বাজার মাঠ করছেন, কিছু প্রাবন্ধিক দেখছি আবার পত্রিকায় উত্তর সম্পাদকীয় লিখতে শুরু করছেন, মিথ্যা ন্যারেটিভ মাননীয় অনুপ্রেরণায় লোককে খাওয়াতে চাইছেন, নিজেদের বিশাল উদার মনস্ক, ধর্মনিরপেক্ষ, লিবারাল, সেকুলার বলে জাহির করেন। দেখুন গর্তে ঢুকে গেছে এরা, এগুলো ভণ্ড। এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হলেই এদের আসল চেহারাটা বেরিয়ে যায়। কিন্তু পশ্চিমবঙ্গের এরা কতটা, এরা এ ফিউ টু ফিউ, কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ তো প্রকৃত ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক। তারা কিন্তু এই বিষয়টাকে মোটেই ভালোভাবে নেয়নি। জাভেদ আখতারকে নিয়ে শুধুমাত্র বৌদ্ধিক চর্চার বিষয়টা নয়, সে তো আছেই। অনেকে উর্দু বোঝেন না, আবার অনেকে উর্দু ভাষা সম্পর্কে সম্যক জ্ঞান না থাকলেও উর্দু ভাষার রস উপভোগ করতে চান। যেমন উর্দু কিন্তু শুধু মুসলমান ধর্মাবলম্বীদের ভাষা নয়, বহু হিন্দু উর্দু বলেন। আমাদের পাঞ্জাবের বহু পাঞ্জাবি হিন্দু সর্দারজি, তারা কিন্তু চোস্ত উর্দু বলে, চোস্ত। বছর দুয়েক আগে দিওয়ালিতে কোন একটা প্রতিষ্ঠান, বস্ত্র বিপণী প্রতিষ্ঠান, তারা ফ্যাশন গার্মেন্ট প্রস্তুতকারক এবং তারা বিক্রিও করেন, আউটলেট আছে, তারা নাম দিয়েছিলেন জশনে রিয়াসত। গ্রে করে উঠেছিল গেরুয়াবাদীরা। উর্দু শব্দ কেন দীপাবলির সময় ব্যবহার করা হয়? এগুলো হচ্ছে সংকীর্ণ মনতা। আলোর উৎসব দীপাবলি, তো জশনে রিয়াসত ব্যবহার করলে অসুবিধা কি? এই শব্দটাই ছিল সম্ভবত জশনে রিয়াসত। একটা
পরিচিত প্রতিষ্ঠান ব্যবহার করেছিল, বাধ্য হয়েছিল তারা এই শব্দবন্ধটা উইথড্র করতে, ক্যাম্পেইনটা উইথড্র করতে। কেন? তখনও প্রতিবাদ করেছি, আজকেও প্রতিবাদ করছি। গেরুয়া ইকোসিস্টেমের একটা অংশ যেভাবে বিষোদ্গার করা শুরু করেছিল সেটা প্রকৃত ধর্ম নিরপেক্ষতার পরিচায়ক নয়। আর এখানেও যেটা হলো, জাভেদ আখতারকে অনুষ্ঠান করতে বাধা দেওয়ায়, অনিবার্য কারণ দেখিয়ে অনুষ্ঠান বাতিল করতে একই রকম ভাবে প্রতিবাদ করার দরকার বলে আমি মনে করি। শুধু ভোট ব্যাংকে তুষ্ট করব, সব দিক থেকে তুমি ঘেঁটে ঘ করে দিচ্ছেন। এরপর যখন প্রাথমিকের শিক্ষকের রায়টা আসবে, এ রায় সরকারের পক্ষে যাবে না, এটা বলা যায়। তার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার নেই। ঢাকি সহ বিসর্জন হবে কিনা সেটাই দেখার। কারণ প্রাথমিকের দুর্নীতি এসএসসি কে লজ্জা দেবে, সেখানে শিরোপ্পীরা বাড়বে। ডিএ মামলার আজ না কাল হলেও তার একটা নিষ্পত্তি হবে। এবং যারা এই ওয়াকিবহাল, মানে আইনজীবীরা, শুনে কথা বলে মনে হচ্ছিল যে তারা খুব আশাবাদী যে ডিএ মামলার রায় রাজ্য সরকারের কর্মচারীদের পক্ষে হবে। বড় ধাক্কা। এই যে পাড়ায় সমাধান প্রকল্প, তার জন্য তো অর্থ লাগবে, অর্থের জোগাড় করতেই হিমশিম খাচ্ছে। বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে কি অর্থ নেওয়া যায়, তাতে আবার কেন্দ্রের ভাগ আছে, রাজ্যের ভাগ আছে। আমি ঘোষণা করেছিলাম, অর্থ কোথায়? হাতড়ে বেড়াচ্ছে, কোত্থেকে পাওয়া যায়? কর্মশ্রী প্রকল্প চালু করলেন, পরিযায়ীরা বলল আমরা চাই না, 200 টাকা রোজগার করতে পারছি না এই রাজ্যে থেকে কাজ করে, যেখানে বাইরের রাজ্যে গেলে দিনে অন্তত 1000 টাকা রোজগার করতে পারি। অনেকে অটো টটো কিনেছেন, সেখানে চালান, ব্যাংকের থেকে লোন নিয়ে ইএমআই দিতে হয়, এখানে পারবেন না, চলে গেছেন। তার এসো আমার ঘরও এসো বলে ডাক দিয়েছিলেন মাননীয়া, কয়েকজন এসছিলেন, তারাও বুঝেছেন যে এখানে থাকলে পরে ছেলে মেয়েদের স্কুলে পড়িয়ে দুবেলা ভালো করে খেয়ে পরে বাঁচতে পারবেন না, তাই তারা আবার চলে গেছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তব ছবি। কোথাও বাংলার উপর আক্রমণ হচ্ছে না, বাঙালি নিগ্রহ হচ্ছে না, ভাষা সন্ত্রাস হচ্ছে না। লক্ষ লক্ষ বাঙালি ভারতের বিভিন্ন রাজ্যে আছেন, তারা বহল তবিয়াতে আছেন, জীবনে প্রতিষ্ঠিত, কেউ চাকরি করছেন, কেউ পড়াশোনা করছেন বিভিন্ন রাজ্যে, সেখানকার মানুষের সঙ্গে তারা মিলে মিশে আছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাদের অনুষ্ঠানে বাঙালিরা যোগ দেন, বাঙালির দুর্গাপুজোয়, কালী পুজোয় তারা যোগ দেন। মুম্বাইতে বড় বড় দুর্গাপুজো হয়, দিল্লিতে বড় বড় দুর্গাপুজো হয়, সব ধর্মের মানুষ তাতে অংশ নেয়। আর উনি বলছেন বাংলার উপর আক্রমণ, ভাষা সন্ত্রাস। আরে ভাষা সন্ত্রাস যদি কেউ করে থাকে, এরা করছে। এমন এমন সব ভাষা বলে, তখন মনে হয় যে বাবা একে বাংলা। আর মাননীয় কতগুলো চেনা বুলি জানেন, সেগুলোই আওড়ে যান, বিধানসভার ভিতরে আওড়ান, জনসভার মঞ্চে আওড়ান, সাংবাদিক বৈঠকে আওড়ান, এর বাইরে কিছু বলেন না। চেনা কতগুলো পংক্তি, কতগুলো লাইন, ছোটবেলা থেকেই বোধহয় কণ্ঠস্থ, ওগুলোই উনি বলে যান। আমরা ভেবেছিলাম বিধানসভায় এই নিয়ে যে প্রস্তাব এনে যে শাসক দল একটা ঋদ্ধ আলোচনা সরকার পক্ষ করবে, মুখ্যমন্ত্রী আমাদের আলোকপ্রাপ্ত করবেন। ও মা, মোদি চোর, অমিত শাহ চোর, মোদি চোর, অমিত শাহ চোর। বিজেপিও বলছে চাকরি চোর, গদি চোর। বিষয়টা কি ছিল? বাংলা ভাষার উপর আক্রমণ, বাঙালিদের উপর আক্রমণ, তার প্রতিবাদে প্রস্তাব। আলোচনাটা কি হলো? কিছু হলো না, অন্তঃসার শূন্য আলোচনা, হট্টগোল। মুখ্যমন্ত্রী প্রথমবার 14 বছরে তার রাজ্যপাটে এরকম চ্যালেঞ্জের মুখে পড়লেন এবং ঘেঁটে ঘ করে দিলেন। বিধানসভায় দাঁড়িয়ে বলছেন মোদি চোর, অমিত শাহ চোর। একটা জায়গা থেকেও এরা সুরাহা পাচ্ছে না। রাজ্যের শিক্ষামন্ত্রী নাট্য বসু, তিনি খুব ব্যস্ত এখন সিনেমা টিনেমা নিয়ে। দিদিমণিকে খুশি করার জন্য অবাস্তব কথা বললেন। অপারেশন সার্চলাইট 71 সালের 25শে মার্চ পাকিস্তান সেনারা
বাংলাদেশের মুক্তিকামী জনতার উপর নির্মম অত্যাচার চালিয়েছিল, সংগঠিত হত্যাকাণ্ড করেছিল। সেটার সঙ্গে তিনি তুলনা করলেন ওই তৃণমূল মঞ্চ বেঁধে, 1 মাস ধরে মঞ্চ বেঁধে ওই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করছে, সেনাবাহিনী সেটা ভেঙে দিয়েছে। সেটা নাকি 71-এ বাংলাদেশে খান সেনার অত্যাচারের সঙ্গে সমতুল্য। এত কল্পনা বা কোনো সীমা পরিসীমা। আসলে ব্রাত্যবাবু জানেন তিনি যা বলছেন অন্তর থেকে বলছেন না, দিদিমণিকে খুশি করার জন্য বলছেন। আসলে ব্রাত্যবাবুর অবস্থানটা দলের মধ্যে খুব নড়বড়ে। ছোটবাবুর ঘনিষ্ঠ ছিলেন, ছোটবাবুর সঙ্গে সীমাহীন দূরত্ব তৈরি হয়েছে। তিনি এখন বঙ্গেশ্বরীকে আঁকড়ে আছেন, কারণ তিনি মনে করেন যে দিদিমণি তার জীবনে এক নতুন যাত্রাপথের সন্ধান দিয়েছিলেন। সেই যাত্রাপথের আনন্দ গান তার এখন চলছে। তাই দিদিমণি যা বলবেন বাধ্য ছাত্রের মতো তিনি সেটা করে যাবেন। তার বিবেক তাতে সায় দিক বা না দিক, ওই আবার ঘেঁটে ঘ, যেখানে হাত দিচ্ছে শাসক সেখানে ঘেঁটে ঘ করে দিচ্ছে। তার উপর তো এসআইআর 2025-এর 1 জুন থেকে 2025-এর 6 অগস্ট পর্যন্ত 10,04,000 মানুষ নতুন মানে ভোটার হিসাবে নাম তোলার জন্য আবেদন করেছিলেন। ইলেকশন কমিশন তার মধ্যে 40% নাম বাতিল করে দিয়েছে। 6 লক্ষের বেশি আবেদনকে প্রসেস করা হচ্ছে। কোথায় কোথায় বেশি আবেদন এসছে? সব সীমান্তবর্তী জেলা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কুচবিহার। একে ওইসব জেলাগুলোর বিভিন্ন বিধানসভা কেন্দ্রে 2009 সালে মোট ভোটার যা ছিল 2024-এ কোথাও 50%, কোথাও 55% বেড়েছে। সেই জেলাগুলো থেকেই বেশি করে নাম আবেদন আসছে ভোটার তালিকায় নাম তোলার জন্য। সন্দেহের উদ্রেক হবেই। এখনই 40% নাম বাতিল হয়েছে, 6 লক্ষ নাম প্রসেস করা হচ্ছে। এই 6 লক্ষ নামই যে শেষ পর্যন্ত ভোটার তালিকায় উঠবে তার কোনো গ্যারান্টি নেই। তারপর কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে, ফরেনার্স ট্রাইব্যুনালকে ক্ষমতা দিয়েছে প্রত্যেক রাজ্যে ডিটেনশন সেন্টার করতে হবে। অনুপ্রবেশকারী সন্দেহে যাদেরকে আটক করা হবে তাদেরকে ওই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। সব রাজ্যকে করতে হবে, কোনো রাজ্য এর থেকে বাদ যেতে পারবে না। ডেমোগ্রাফিক কমিশন তৈরি হবে। অনুপ্রবেশের সমস্যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে খুব উদ্বেগজনক। দেশের সম্পদের উপর তারা ভাগ বসাচ্ছেন, দেশের যুবকদের কাজের সুযোগকে সংকুচিত করছেন। তাই এই মিশন চলবে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়নের প্রক্রিয়া চলবে। এতেও মাননীয়ার ভয়, ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। তাই যেদিকে তাকান না কেন উনি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কোনো দিক থেকে ওনার জন্য কোনো ভালো খবর নেই। আর দীপাবলি ভাইফোঁটার পরে তিনি বুঝতে পারবেন চাপ কাকে বলে। সর্বক্ষেত্র থেকে চাপ আসবে, সেই চাপ তিনি কি সহ্য করতে পারবেন? বিধানসভায় 65 জন বিধায়ক তাকে চ্যালেঞ্জ করলো, মাননীয়া স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন। স্লোগান দিলেন, চেঁচামেচি করলেন, মোদি চোর, অমিত শাহ চোর বললেন। ইলেকশনের আবহে যখন নানা ঘটনা ঘটবে তখন কি মাননীয়া এই চাপ সহ্য করতে পারবেন? একেই তো তিনি ঘেঁটে ঘ করে দিয়েছেন। আগামী দিনে কি করবেন সেটাই বঙ্গবাসী দেখার অপেক্ষায় আছে।